পুরো অন্যরকম লাগছে, অন্য গ্রহের জায়গা। দোকানে এসছি, এখন সন্দীপবাবু বাজার করছেন। আমাদের আজকে ডিনারের রান্না শুরু হয়ে গেছে। এই যে আমি কিন্তু ঘরে বসে, আরও বাইরে। নাকো লেক হিমাচল প্রদেশের নাকোতে অবস্থিত একটি ছোট্ট লেক, যার অল্টিটিউড হচ্ছে 3662 মিটার। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো কল্পা থেকে বেরিয়ে ইন্দো টিবেটিয়ান রোড দিয়ে আমরা নাকোতে এসে পৌঁছেছিলাম। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নাকো থেকে টাবু যাওয়ার জার্নি। আর যাওয়ার পথে ঘুরে নেব আরেকটা সুন্দর রহস্যময় জায়গা। তবে চলো আজকের ভিডিও শুরু করি। আর তোমরা ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আমরা নাকো লেক দেখে এখন আমরা চলে যাচ্ছি টাবোর দিকে। তবে তার আগে আমরা গিউ মনাস্ট্রিতে যাব, গিউ ভিলেজে রয়েছে সেটা। এখান থেকে টাবোর দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার, আর গিউ ভিলেজের দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। আকাশে কিন্তু হঠাৎ বেশ ভালোই মেঘ রয়েছে, দেখতেই পাচ্ছ, মানে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে রাস্তা তো বেশ ভালোই, তবে খাদ কিন্তু খুব গভীর খাদ। মানে এখন আমরা যেখান দিয়ে রাইড করছি ডান দিকে একদম রকি পাহাড় দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে বাঁদিকে অনেক নিচ দিয়ে কিন্তু স্পিতি রিভার বয়ে যাচ্ছে, আর সামনে ভীষণ কুয়াশা। যাই হোক, খুব ধীরে সাবধানে আমরা রাইড করছি, কিন্তু ফিলিংস অসম, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। লাহুল স্পিতির এই রাস্তা দিয়ে রাইড করার ভীষণ মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে। পুরো ক্যারেক্টার চেঞ্জ, অসম লাগছে, অসম। চেনাই যাচ্ছে না জায়গাটাকে। চাঁদের পাহাড়ের মতন এরকম ক্যারেক্টার এইখানে অনেক জায়গায় আছে, মাটির ক্যারেক্টারটা। এই দেখো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, আর মেঘ কিন্তু সরতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই আকাশ পুরো মেঘে ভরা ছিল, আর এখন আস্তে আস্তে হালকা হচ্ছে মেঘ, আর নীল আকাশের আবছায়া দেখা যাচ্ছে। ছোট্ট একটা গ্রাম আছে, সেখানে আবার অল্প অল্প চাষ হয়েছে, অল্প জায়গার মধ্যে। পুরো অন্যরকম লাগছে, অন্য গ্রহের জায়গা। এখন দেখতে পাচ্ছ তো পাহাড়ের রুক্ষতা কিন্তু শুরু হয়ে গেছে। কোনো সবুজ চোখে পড়ছে না, নীল আকাশ, রুক্ষ পাহাড় আর নদী বয়ে যাচ্ছে, না কোনো ঘরবাড়ি চোখে পড়ছে, না মানুষজন, এমনকি একটা পাখিও উঠছে না। তবে যখন কোনো গ্রাম শুরু হচ্ছে তখন কিছু সবুজ গাছপালার দেখা পাওয়া যাচ্ছে, আর গ্রাম পেরিয়ে গেলেই আবার সেই রুক্ষতা। আর প্রতিটা গ্রামেই কিন্তু একটা করে নিজস্ব মনেস্ট্রি রয়েছে। বাহ, সামনের ভিউটা দেখো, অসাধারণ। ডান দিকের পাহাড়টাকে দেখো, রংটা কি সুন্দর লাগছে। স্পিতি নদীটা অসাধারণ লাগছে। একপাশে স্পিতি নদী, এরকম পাহাড়, এরকম রাস্তা। ওয়েদারটা একটু ভালো হলে ভালো হতো। মাঝে সাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, ওটা একটু জ্বালাতন। রোদ আছে, আবার রোদ বৃষ্টি মিলিয়ে সুন্দর কাছাকাছি চলে এসছে। এই সুমডো ভিলেজকে স্পিতির হাই ডেজার্টের গেটওয়েও বলা হয়ে থাকে। এখানে একটি চেকপোস্ট আছে। এখানে একটা শুটিং জোন আছে। এই
চেকপোস্টে আমরা সমস্ত এন্ট্রি করে আমাদের নাম, বাইকের নাম্বার এন্ট্রি করে এই ক্যাফেটেরিয়াতে ছবি তুললাম। তারপর এখানে কিছুক্ষণ বসে আবার আমরা রাইড শুরু করলাম। পাঞ্জাব লরি। এখন আমরা গিউ ভিলেজে যাব, গিউ মমি মনেস্ট্রি দেখতে। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব, আর ডান দিকে যে গেটটা দেখছো সেই গেট দিয়েই আর কি গিউ ভিলেজ যাওয়া যায়। আর এই বাঁদিকের রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে টাবোর দিকে। তো আমরা এখন গিউ ভিলেজ যাব, মমি মনেস্ট্রি দেখব, তারপর আবার এই রাস্তা দিয়েই ফিরে এসে ওই টাবোর দিকের রাস্তা ধরে নেব। তো এখন আমরা রাইড করব এই রাস্তায়। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে গিউ মনেস্ট্রি। আর এই পাশে যে রিভারটা বয়ে যাচ্ছে সেটা হলো কালা রিভার। এই কালা রিভারকে পাশে রেখে আমরা যাব গিউ মনেস্ট্রি বা গিউ মমি মনেস্ট্রি। এখানে প্রায় 550 বছরের পুরনো মমি রয়েছে। রাস্তার পাশে বয়ে যাচ্ছে কালা নদী, যার রং পুরোপুরি কালো। আর এখানে কিন্তু নেটওয়ার্ক একদম জিরো। দু একটা গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি না মানুষজনের দেখা নেই এখানে, পুরো রিমোট এরিয়া। ধীরে ধীরে আমরা জনবসতিতে ঢুকছি, আর এখানে কিছু সবুজ চোখে পড়ছে। এতক্ষণ তো পুরো ধূসর ছিল চারিপাশ। এই গ্রামে আপেল, অ্যাপ্রিকটের এইসবের আর কি চাষ হয়ে থাকে। এছাড়া এখানে দু একটা হোমস্টেও রয়েছে, এখানে থাকা যায়। এই গ্রামটা কিন্তু ইন্ডিয়া আর চায়না বর্ডারের মধ্যে পড়ছে, একদম বর্ডার লাইনে রয়েছে। এখানকার বাড়িঘরগুলোও কিন্তু বেশ সুন্দর। এছাড়া এখানে কিন্তু মাটির তৈরিও বাড়ি দেখা যাচ্ছে। একই জায়গায় পোস্ট বাদিকে এদিকে ঢুকবো। মমি এদিকে, হ্যাঁ এদিকে। এদিকে তো ঢুকে যাবো তো। Awesome, awesome. कलकत्ता हाँ हाँ दो। আমরা এখন এসেছি গিউ ভিলেজ, স্পিতি ভ্যালির একটা ভিলেজ গিউ ভিলেজ। এই হচ্ছে তার ভিউ। আর এই যে পেছনে দূরে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মামি মনেস্ট্রি। এটা এখন আমি ভিজিট করতে যাব। এখানে মানে এই একটা মমি আছে, সেটাকে আর কি এখানকার অধিবাসীরা খুব মানে পুজো করে আর কি। আর এই তো মনেস্ট্রিটা আছে, কিন্তু ভিউটা অসাধারণ দেখো। এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে, লাহুল স্পিতির অনেক উঁচু জায়গার মধ্যে এটি একটি অন্যতম। এখান থেকে গিউ ভিলেজটাকে খুব সুন্দর দেখাচ্ছে। আর দূরে রয়েছে পাহাড়, আর এই যে সামনের পাহাড়টা দেখছো, এই পাহাড়টা কিন্তু কালো, তাই হয়তো এখানকার নদীর জলটাও কালো হবে। আর এই পাহাড়ের পেছনেই রয়েছে চায়না। এখানে যে আর্মি ম্যান ছিলেন উনি সেটা বললেন।
এই হলো সেই মামি, প্রায় 550 বছরের পুরানো। কিছুদিন আগেও ভিতরে ঢুকতে দিচ্ছিল, বাট এখন বন্ধ করে দিয়েছে, তাই বাইরে থেকে শুধু ছবি তুললাম। এই মামি দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। মিশরেও শুধু নয়, এখানেও যে মমি রয়েছে সেটাই দেখতে আসে। তিব্বতের সন্ন্যাসীদের মধ্যে এই মমি করার একটা রীতি ছিল। 1975 সালে ভূমিকম্পের সময় এই স্মৃতি মঠের খুব বড় ক্ষতি হয়েছিল। মঠটি ভেঙে যায় আর এই রকম 3টি মমি এখান থেকে পাওয়া যায়। দেখে মনে হয় কোনো বৌদ্ধ সন্ন্যাসী ধ্যানে রয়েছেন। মিশরের মতো করে এখানে কিন্তু মমি করা হয় না, অনেকটা ন্যাচারাল পদ্ধতিতে এই মমি করা হয়। ভিলেজের মামি মানসি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই মানসিতে ঢুকতে পার হেড 30 টাকা করে পড়েছে। জায়গাটা তো অসাধারণ, কোনো কথা হবে না। খুব সুন্দর জায়গায় রয়েছে মন্দিরটা। এর কাছাকাছি চায় না কিন্তু। এটা হচ্ছে স্তূপা। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে গেট দেখাই যাচ্ছে। আর এই গেট দিয়ে বেরিয়ে আমরা সোজা চলে যাব টাবোর দিকে। এবার আমরা যাচ্ছি টাবো। আর এখান থেকে টাবো হচ্ছে 25 কিলোমিটার, ঘন্টাখানেক মতো সময় লাগবে। পিছন পিছন অনেক গাড়ি আসছে। না, ভুল বললাম, স্মৃতি রিভারটা এখন নেই। এটা স্মৃতি রিভার। স্মৃতি রিভারটা আরেকটু পরে। হ্যাঁ, এটা একটা স্মৃতি রিভারের নালা, যেটা গিয়ে স্মৃতি রিভারে ম্যাচ করবে। সামনে হোল্ডিং বলে একটা ভিলেজ আসবে, সেখানে কিন্তু স্টে করা যেতে পারে। তবে আমরা সোজা টাপো চলে যাব। নিচে স্পিতি রিভারটাকে দেখো কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমরা কিন্তু অনেকটা উঁচুতে রাইড করছি। এখানে কোনো বাড়িতে বিয়ে হচ্ছে, তার জন্য একটু জ্যাম হয়েছে। ওয়েলকাম টু টাবু। আমরা টাবু প্রবেশ করছি। সুন্দর বেসিন, এক হাতে ছবি তুলছে। ও এরকম দেখাচ্ছে না, ও মোবাইলে ছবি তো পরে বুঝলাম। জাস্ট কিছুক্ষণ আগেই আর কি টাবোতে ঢুকলাম। আর টাবোতে ঢুকেই একটু বাদিকে বেঁকেই এই হোটেলটা, আমি হোটেলের নামটা পরে বলছি কারণ হোটেলের নামও দেখিনি। উপর থেকে হোটেলের মালিক আমাদের দেখেই বলেছে রুম লাগবে কিনা। তো যাই হোক, রুমটা পেয়ে গেছি।
আর এখানে উনি কুকিং অ্যালাউ করেছেন, তো আমরা আজকেও কুকিং করব। আর তারপরে এখন একটু ফ্রেশ হই, তারপরে একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের টাবর হোটেলের রুম, এটা হচ্ছে টয়লেট। এখন লোডশেডিং, তাই অন্ধকার। আর এই হচ্ছে রুম, আর এখান থেকে এইরকম ভিউ। আমরা এখন টাবর মার্কেটে বেরিয়েছি রাতের ডিনারের ব্যবস্থা করতে, কারণ আমাদের কাছে এখন কিছুই কেনাকাটা নাই। তো দেখা যাক কিছু সবজি বলতে তো ওই আলু এইসব কিনবো, কিনে তারপরে রাতের ডিনার রান্না করব। আর এই হচ্ছে টাবো। দোকানে এসছি, এখন সন্দীপবাবু বাজার করছেন। কি খাবে বলো? কি আন্ডা? আন্ডা যদি পাইনি। এই দেখো, এখানে একটা ভোলু আন্ডা খাচ্ছে, কাঁচা আন্ডা। ওখানে আরেকজন। চেহারা দেখেছো এক একটার? আমাদের আজকে ডিনারের রান্না শুরু হয়ে গেছে। এই যে আমি কিন্তু ঘরে বসে, আর ও বাইরে। এই যে আজকে ফ্রাইড রাইসের কাজু কিশমিশ রেডি, আর ওদিকে চাল ফুটছে, আর একটু পরে আবার ডিম হবে। ডিম আজকে এই খাবো আমরা এখানে। আমাদের এখন রান্না চলছে। আমাদের ডিনার রেডি। আজকে হচ্ছে আলু ভাজা, এই ফ্রাইড রাইস, আর এইদিকে রয়েছে ডিম ভাজা। ভাত বাড়া হয়ে গেছে, আর রান্না করে আর সহ্য হচ্ছে না, খেতে বসে আছে। খারাপ হবে কেন? তুমি রান্না করেছো এত যত্ন করে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে ফেলেছি, আর ঘুমও পাচ্ছে খুব। তো আজকের এক্সপেন্সেসটা বলে দিচ্ছি। আজকে সেরকম কিছু হয়নি। এই রুম রেন্টের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর সকালে পেট্রোল ভরেছিলাম 1140, আর আমরা ব্রেকফাস্ট করেছিলাম 180। আজকে তো আমাদের লাঞ্চটা স্কিপ হয়েছে। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের আর কি খরচ। আর ওই ডিনারের জন্য আলু, পেঁয়াজ, ডিম এগুলো কিনেছিলাম, এগুলোর জন্য 60 টাকা লেগেছে। ব্যাস এই আর কি। তো আজকে তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। আবার কালকে সকালবেলা দেখা হবে। আর আমার ভিডিওগুলো লাইক ও শেয়ার করতে থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।